আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল। আপনারা দেখছেন জাজের ছবি, ডার্বি ক্রাউন কোর্টের জাজ সাজা দিচ্ছিল, সেন্টেন্সিং রিমার্ক করছিল এবং রিমার্কস গুলোর পরে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে তাদেরকে কত দিনের সাজা দিতে হবে সেটার জন্য। এবং আপনি এখানে অনেক ঘটনাগুলো আপনার জাজ বলছে এবং সেখানে সে বলছে কি যে প্যারামেডিক্স ওয়ার কল্ড টু দ্য ফ্যামিলি হোম ইন চেস্টারফিল্ডের ওই তাদের ঘরে প্যারামেডিক্স কে ডাকা হয়েছিল after receiving a 999 call at 2:27 a.m. on Christmas Day. ক্রিসমাস ডে 2:27 AM খুবই আর্লি, একদম আপনার সকাল, একদম আর্লি, মানে 2:27 AM রাতের, মানে সকাল যখন হয়েছে ওটা আমরা AM সকাল বলি, যেহেতু যদিও রাতের মধ্যে। রিপোর্টিং ফিনলি অ্যাজ আনরেসপন্সিভ, এবং তারা বলছে কি আমাদের বেবিটা রেসপন্স করতেছে না, সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সে প্রতিক্রিয়াহীন হয়েছে, এই বলে 999 কে কল করেছে। and he was taken to hospital. তারা যখন আসছে প্যারামেডিক্সরা, তারা হসপিটালে তারা নিয়ে গেছে, but doctors were unable to revive him. তাকে পুনরুজ্জীবিত করতে পারে নাই ডাক্তাররা, because he was pronounced dead at 3:45 AM. এবং তারা বলছে কি 3:45 মিনিটে, মানে প্যারামেডিক্সরা কল করছে 2:27 মিনিটে এবং সে মারা গেছে 3:45 মিনিটে। ডাক্তাররা বলছে তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব না, কারণ সে মৃত। পোস্টমর্টেম ফাউন্ড, তাকে যখন পোস্টমর্টেম করা হয়েছিল সেখানে দেখা গেছে 71 ইন্ডিভিজুয়াল ব্রুজেস, তার বডির মধ্যে 71টা ব্রুজ করা হয়েছে, as well as 2 burn marks. তার বডির মধ্যে আরো আগুনের, মানে চিহ্ন, আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়ার চিহ্ন পাইছে। One thought to be from a cigarette lighter flame, এবং মনে করা হচ্ছিল কি এটা সে সিগারেট যে তারা খায়, সিগারেটের লাইটার যেটা আছে ওই লাইটারের ফ্লেম দিয়ে তাকে বডির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। And 57 fractures to his pelvis, shoulder, ankles, ribs, তার শোল্ডারের মধ্যে, পেলভিসের মধ্যে, অ্যাঙ্কেলের মধ্যে, রিবস এর মধ্যে, এবং সব জায়গায় আপনার তার অনেকগুলো জখমের চিহ্ন পাওয়া গেছে। His pelvis had been broken in 2 places. তার pelvis 2টা জায়গায় ভেঙে দিয়েছিল, possibly from sustained kicking or stamping. মানে সাস্টেইনড কিকিং অর স্ট্যাম্পিং মানে একবারে একসাথে তারা তাকে একের পর এক তাকে লাথি মারছিল এবং প্রেস করতেছিল। স্ট্যাম্পিং মানে তাকে প্রেস আপ করতেছিল তার বডির উপরে। এইটার জন্য তার অনেকগুলো ব্রোকেন পেলভিস এবং এগুলো অনেকগুলো জখম হয়েছে। and his injuries were likened to those resulting from a multi-story fall. এটা তার ইনজুরি যেগুলো হয়েছিল এটা এমন ভাবে হয়েছিল, এত বিশাল আকৃতির ইনজুরি হয়েছিল, মনে হচ্ছিল যে তাকে একটা মাল্টি স্টোরি বড় একটা বিল্ডিং থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, একদম উপরের তলা থেকে নিচের তলায় ফেলে দেওয়া হয়েছিল, এই ধরনের মনে হচ্ছিল। এবং jurors heard Borden had prioritized sourcing money to buy and smoke cannabis over his son's care. তার বাচ্চার কেয়ার করার জন্য যে পয়সা করি পাইতো, কেয়ার মানে কেয়ার অ্যালাউন্স, যে কেয়ার মানে মানি যেগুলো পাইতো, সেগুলো দিয়ে তারা দুজনে মিলে ক্যানাবিস কিনতো, ক্যানাবিস খাইতো, মানে স্মোক করতো। He also had a violent temper and had smashed a door at home. তার একটা খুবই মেজাজ ছিল, হিংস্র মেজাজ ছিল, ভায়োলেন্ট টেম্পার ছিল, এবং সে স্ম্যাশ করেছিল ঘরের দরজা। এগুলো সব মানে কোর্ট শুনছে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লিজ প্লে করেন। You got home, Finley was put to bed in his cot.
and by the early hours of Christmas Day he was dead. You delayed calling the ambulance, but once you had done so, the paramedics were almost immediately at your home at 2:32 a.m. on Christmas Day, and shortly after that the police were there. They noticed straight away the strong smell of cannabis. The photographs taken by the police on Christmas Day lay bare the filthy, unsanitary and unsafe conditions in which Finlay was living. The bedding on his cot was covered in blood and vomit, as were his baby grows and vests. Other bedding which had been removed from his cot was likewise covered in blood and vomit, and you were both well aware of this. Finlay's cot was after all by Christmas Eve in your bedroom, beside your own bed. The police recovered from your house empty bottles of Calpol, which in total had contained a month's worth of doses of Calpol, much of which you, Stephen Bowden, had given to Finlay. Calpol provided very little of any relief to all the pain Finlay was suffering, given the nature and extent of his injuries. Stephen Bowden and Shannon Marsden, I must sentence you both for murder. The only sentence I can pass on you is one of life imprisonment. It is, in any event, the proper sentence for your crime. I also have to set the minimum term that you must serve before the parole board can consider you for release. That minimum term will reflect your overall criminality. The minimum term does not represent the time you will actually spend in custody. It is simply the minimum period that you must spend in prison before your case can even be considered by the parole board. If they do not order your release, you will remain in custody for the rest of your life. If they do release you, you will be liable to recall to custody for the rest of your life. I must set the minimum term by reference to Schedule 21 of the Sentencing Code as Parliament has enacted. I judge this to be a case which does not fall within paragraphs 2 to 4 of Schedule 21, and therefore has a starting point of 15 years. Having identified the starting point, I have to take into account the aggravating or mitigating factors to the extent I've not allowed for them in my choice of starting point. Stephen Bowden, you are 30 years old and were born on the 21st of November 1992. You were 28 years old when you murdered Finlay. You have 22 convictions for 33 offences, which include theft, drug offences, criminal damage, and failure to comply with court orders. In 2018, you were resentenced to 4 months in prison in respect of 2 breaches of a community order. Your previous convictions do not include any offences for violence against a person. You've smoked cannabis since you were 9 years old, and apart from when you were in prison, you always used cannabis. You left home when you were 18 or 19 and then lived with your relatives for a time. Shannon Marsden, you are 22 years old and were born on the 4th of August 2000. You were 20 years old when you murdered Finlay. You have no previous convictions or cautions. You were drinking from when you were 9 years old and using cannabis from when you were 10. You were unhappy at home, were bullied at school and got into arguments and fights with other pupils. You would self-harm, had issues with your mental health, and were happiest when you were away from home with your aunts at Wirksworth. That was where you lived with Stephen Bowden when your relationship began in the summer of 2017 and until he got the house in Holland Road in February 2018. As to the relationship between you, regular arguments were a feature of that relationship from the outset. You, Stephen Bowden, have a short temper,
and can get uncontrollably and aggressively angry. Arguments are not one-sided, and I am quite sure that you, Shannon Marsden, were quite capable of standing your own ground in any argument with Stephen Bowden. You were not isolated by Stephen Bowden, and you were in regular phone contact with your mother, who you spoke to at length almost every day. You knew how to get help if you needed it. I'm also sure that you, Shannon Marsden, were pushed and hit and verbally abused by Stephen Bowden in your relationship with him, and that was happening in December 2020. The extent of the abuse and violence in your relationship was considerably exaggerated by you, Shannon Marsden, in your evidence at trial, and I am sure that it did not affect your decision-making in relation to Finlay or your ability to make those decisions. You both wanted a family, but you wanted it on your terms without any regard to your cannabis use or the safety of your children. You hated the involvement of social care or any of the authorities in your family. You were determined that once you were back together as a family on the 17th of November, that you should not be separated from the boys again. You had lied to get your family reunited, and once reunited, it was not long before you were unable to cope with and parent two small boys, a situation compounded by your habitual drug use. You both knew that as soon as anyone knew that Finlay was injured, the boys would be taken away from you and your family life would be immediately over. Having brutally assaulted Finlay on at least 2 occasions, you continued to abuse him, and you lied that he had COVID so that no one would see him and remove him from your care, and in doing so, you subjected your own baby son to unimaginable cruelty. There are a number of aggravating factors. First, you were Finlay's parents, in a position of trust over him, with sole responsibility for caring and protecting him in his own home. He was a 10-month-old baby and was particularly vulnerable. Taken together, these are a powerful aggravating factor. Second, there were at least 2 sustained and brutal assaults to Finlay, in which injuries were inflicted on him in a number of different ways. The first assault was on the 12th of December. The second one was 2 to 3 days later. Finlay was subjected to repeated abuse on multiple occasions, which included burning his hand, and that abuse had started by the 19th of November. Once Finlay had been really seriously injured on the 12th of December, everyday activities such as dressing him, changing his nappy, taking him out of his pram caused him considerable pain, and he was living in filthy conditions. You inflicted significant mental and physical suffering on Finlay for an extensive period, which was at least 13 days in length, and throughout that period he was suffering mentally and physically. Third, you failed to seek any medical assistance or any help from your family, the social worker or the health visitor at any point when it was obvious to you that Finlay was very seriously injured and unwell. Rather, you deliberately lied to all those who could have helped you by saying that Finlay had COVID, so that no one would come into the house or ask to go near him. And when he died, you delayed calling the ambulance and then lied to the paramedics and doctors about the last hours and days of Finlay's life. Fourth, the murder was committed by 2 of you acting together. Sixth, I'm sure that you were under the influence of cannabis when you brutally assaulted Finlay. It is accepted by you through your barristers that collectively these aggravating factors justify a very significant uplift from the starting point of 15 years that I have identified. In mitigation, it's said that neither of you had an intention to kill Finlay. I cannot be sure that the brutal assaults on Finlay were premeditated, or that when they happened there was an intention to kill.
However, in the present context, I do not regard this point as providing any mitigation. This is because it's completely undermined by your repeated abuse of Finlay and the dreadful cruelty and suffering you deliberately subjected him to over an extensive period of 13 days, and which culminated in his death. You, Shannon Marsden, also refer to your age in mitigation. I accept that at 20 you were less mature than Stephen Bowden, and that together with your lack of previous convictions, those are mitigating factors which count in your favour. I have also read and taken into account the psychiatric report of Professor Gillian Metzi dated the 2nd of September 2022. I am sure that you were quite capable of making decisions about Finlay right up until the 25th of December, which would have saved his life. I am quite sure that there is nothing about your circumstances at that time, or the domestic abuse or violence you were subject to, that prevented you from doing so. Rather, you deliberately chose to do nothing, which meant Finlay suffered and died. Neither of you have shown any remorse at all for what you have done. Weighing up these factors, the minimum term in your case, Stephen Bowden, will be 29 years. From that, you must have deducted the number of days you have already spent in custody, which I'm told is 519 days. Please can Stephen Bowden be taken down. Weighing up these factors, the minimum term in your case, Shannon Marsden, will be 27 years. From that, you must have deducted the number of days you've already spent in custody, which I'm told is 519 days. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ, সেন্টেন্সিং রিমার্কস বলি আমরা, যেখানে আপনার প্রত্যেকটা পয়েন্ট তার সিদ্ধান্তে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে কি কি কারণে তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল এগুলো একটার পর এক ভুলে গেছে। এবং জাজ বলছে কি যে the abuse sustained by Finlay has been described as incomprehensible, একদম ধারণার বাইরে ছিল। এমন ভাবে তাকে অ্যাবিউজ, এমন ভাবে মারধর, এমন ভাবে জখম করেছিল, এইটা একটা একেবারে ইনকম্প্রিহেন্সিবল ছিল, খুবই ধারণাতীত ছিল, ধারণার বাইরে ছিল। এবং পল বুলক, a detective inspector of the Derbyshire Police, said the injuries were amongst the worst I have seen in my 27-year policing career. যে আমি যে পুলিশের চাকরি করতেছি 27 বছর ধরে, এই 27 বছরের মধ্যে এটা ছিল আমার একদম সবচাইতে ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স, যেটা আমি সবচেয়ে খারাপ দিক, মানে সবচেয়ে ওয়ার্স্ট যেটা হবে এটা হলো আমার, এটা হলো ওই ধরনের একটা আঘাত, ওই ধরনের একটা মার্ডার। When the guilty verdict were given, the judge became emotional, এবং জাজ খুবই আবেগপূর্ণ হয়ে আসছিল যখন তাদেরকে গিলটি ভার্ডিক্ট দিয়েছিল। As she thanked the jury for their extremely impressive conduct, এবং জুরিকে, আপনার 12 জন জুরি মেম্বার যারা ছিল ওটার মধ্যে, ডার্বি কাউন্টির মধ্যে, তাদেরকে বলছি তোমাদের সেই খুবই হৃদয়স্পর্শী, তোমাদের সেই ইমপ্রেসিভ, এক্সট্রিমলি ইমপ্রেসিভ, অত্যন্ত হৃদয়স্পর্শী এই কন্ডাক্টের জন্য, তোমরা যেভাবে, মানে জুরিরা তোমরা যেভাবে কেসটা কন্ডাক্ট করেছ তার জন্য আমি তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। And excused members from further jury service for life, এবং তাদেরকে বলছে তোমাদের জীবনে আর তোমাদের আর জুরি সার্ভিস করতে হবে না, আমি তোমাদেরকে এক্সকিউজ করে দিলাম এবং তোমাদেরকে অশেষ ধন্যবাদ তোমাদের এই অত্যন্ত হৃদয়স্পর্শী এই কন্ডাক্টিং এর জন্য এই ট্রায়ালটা। এবং as Justice Stipples spoke, এবং যখন জাস্টিস যখন কথা বলছিল তখন মেম্বার্স অফ দ্য জুরি ওয়ার ইন টিয়ার্স, মানে জুরি মেম্বাররা তাদের চোখের পানি পড়তেছিল, while the defendants sat silently in the dock, যখন এই মানে আসামি, এই ব্যক্তি, তারা মানে ডকের মধ্যে বসেছিল
এবং জুরির চোখের পানি পড়ছিল যখন জাস্টিস ট্রিপলস একের পর এক বলে যাচ্ছিল কেন, কিভাবে ঘটনাটা ঘটেছে, কিভাবে সে সিদ্ধান্ত উপনীত হয়েছে, এগুলো বলার সময় জুরির চোখের পানি পড়ছিল। The case has led to questions about how a baby who was on the radar of social services before he was born could be in such horrific circumstances. এটা একটা বিশাল একটা কোয়েশ্চেন মার্ক হয়ে আসছিল। এটা একটা বিরাট একটা মানে প্রশ্নের সম্মুখীন হয়েছিল যে বেবিটা জন্মের আগে থেকেই যে একটা সোশ্যাল সার্ভিসের রাডারের মধ্যে ছিল, ট্র্যাকিং এর মধ্যে ছিল, তারপরও এত ফেলিউর কেন হলো, তারা কেন বেবিটাকে এই দুইজন ড্রাগ এডিক্টস এর হাতে তুলে দিল হসপিটাল থেকে, তারা কেন এই বেবিটাকে দিল, এবং এগুলা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। And Borden and Marsden এই দুইজন স্বামী স্ত্রী ওয়ার রেগুলার ক্যানাবিস ইউজার্স, তারা ছিল প্রতিনিয়ত তারা ক্যানাবিস দিত, এটা তাদের অভ্যাস ছিল। And social services became involved, যে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট ইনভলভ হয়েছিল ডিউরিং দ্য প্রেগন্যান্সি, তারা যখন প্রেগনেন্ট হয়েছিল তার মা, তখন সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়েছিল বিকজ অফ কনসার্নস ওভার ড্রাগস, ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড দ্য স্কোয়ালিড স্টেট অফ দেয়ার হোম। কারণ হলো কি, তারার যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে একটা ইতিহাস আছে, একটা ট্র্যাক রেকর্ড আছে, এবং তারা যে ভায়োলেন্ট বিহেভিয়ার করে, মারধর করে, এবং তারা যে ড্রাগস নেয়, রেগুলার ড্রাগস নেয়, এবং মহিলা তখন তার মা বেবির তখন সে প্রেগনেন্ট ছিল, এবং মানে খুবই অগোছানো অবস্থায় তাদের ঘর বাড়ি ছিল, এই নিয়ে সবাই তারা একটা অবজারভেশনের মধ্যে ছিল। কিন্তু তারপরেও কেন এই বেবিটাকে তাদের হাতে রাখা হয়েছিল এই নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং অনেকটা আপনার মানে এনকোয়ারি হয়েছিল এর উপরে। The trial heard how Finley was made the subject of a child protection plan and immediately taken into care when he was born, এবং তাকে কিন্তু একটা চাইল্ড প্রোটেকশন প্ল্যানের আন্ডারে কেয়ারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল তার জন্মের পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং for the first 9 months his life was fit and well, safe and happy, এবং প্রথম 9 মাসে তার জীবনটা ছিল ফিট এবং ওয়েল এবং সেফ এন্ড হ্যাপি। দ্য প্রসিকিউটিং কাউন্সিল, আপনার যে ব্যারিস্টার, যে কিংস কাউন্সিল ট্রায়ালের সময় এই কথাটা বলছিল। আফটার এ রিকোয়েস্ট ফর দ্য প্যারেন্টস টু হ্যাভ কাস্টডি, যখন রিকোয়েস্ট করলো কাস্টডিতে থেকে যে তাদেরকে ফেরত দেওয়া হোক, বেবিকে ওদের কাস্টডিতে না রেখে মা বাবার কেয়ারে দেওয়া হোক, a family court sitting during the COVID lockdown, আপনার কোভিড লকডাউনের সময়, COVID-19 লকডাউনের সময় যখন একটা ফ্যামিলি কোর্টের হিয়ারিং হয়েছিল, ordered that Finley should be returned to his parents within 8 weeks, বলছে কি তাকে আগামী 8 সপ্তাহের মধ্যে তার প্যারেন্টস এর কাছে তাকে ফিরে দেওয়া হোক, এটা ফ্যামিলি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এই অর্ডারের আগে এবং পুলিশ অফিসার বলছে কি বেবিটা ভালোই ছিল, সে কিন্তু ফিট ছিল, ওয়েল ছিল, সেফ ছিল, হ্যাপি ছিল, এবং and made no order requiring his parents to be tested for cannabis use, এবং কোর্ট কিন্তু বলছে তাকে ফিরাইয়া দেওয়া হোক, কিন্তু কোর্ট বলে নাই যে তার মা বাবাকে একটু চেক করা হোক, তাদের উপরে তাদের অবস্থাটার উপরে দেখা হোক, তারা যে এই ক্যানাবিস ড্রাগ এডিক্ট
এদের হাতে বেবিটাকে দিলে কনসিকুয়েন্স কি হবে, তাদের এখন তাদের বর্তমান পরিস্থিতি কি রকম, এই কাপলটা হাজব্যান্ড এবং ওয়াইফের, এবং তারা সেফ কিনা বেবিটাকে রাখার জন্য, তাদের কাছে দেওয়া যায় কিনা, এই অ্যাসেসমেন্টটা কিন্তু করা হয় নাই। কেয়ার হোম থেকে বেবিটাকে তাদের কাছে দেওয়ার আগে তাদের এই পজিশনটাকে প্রপারলি চেক করা হয় নাই। এবং বোর্ডেন এন্ড মার্সডেন had convinced the social workers that we are making changes in their lives. সোশ্যাল ওয়ার্কারকে তারা কনভিন্স করছে যে দেখো আমরা আমাদের জীবনের মধ্যে আমাদের জীবনটাকে এখন আমরা চেঞ্জ করতেছি, আমরা বেবিকে লুক আফটার করতে পারবো। কিন্তু আসলে হয়েছে কি, বেবির জন্য যে পয়সাগুলো তারা যেগুলো পাইতো গভর্নমেন্টের থেকে, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট থেকে, মানে আপনার বেনিফিট এজেন্সি থেকে, সেগুলো দিয়ে তারা ক্যানাবিস কিনতো, তারা ড্রাগস মানে এর মধ্যে লিপ্ত ছিল এই পয়সাগুলো দিয়ে। এবং কোর্ট documents released after the guilty verdicts revealed that social workers worked for Finley to be returned to his parents in a planned and gradual way over a 4-month transition period. এবং এগুলো দেখা গেছে তাদেরকে একটা ট্রানজিশনের মাধ্যমে তাদেরকে দেওয়া হোক, ফিরিয়ে দেওয়া হোক। দর্শক, আমার সময় আজকে শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল দেখবেন আবার। আর যদিও কেসের কিছুটা বাকি আছে, সেটা বলার সময় হচ্ছে না এখন। কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে রিপিট দেখবেন। তাছাড়া আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে লগ ইন করলে আজকের প্রোগ্রামের একটা লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম আপনারা আজকের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের লিঙ্ক পাবেন, আপনারা দেখতে পারবেন আজকের প্রোগ্রামটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।